নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো বারো শুরুতেই যে খবরে নজর রাখবো, ফের বিপাকে সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ ফ্রেমের অনুমতি মিলেছে রাজ্যের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সন্দীপ ঘোষ ও আশিস পাণ্ডের। এমনটাই দাবি হাইকোর্টের আদেশের পুনর্বিবেচনা আবেদন গ্রহণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সন্দীপ ঘোষ ও আশিস পাণ্ডে বিপাকে সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে চার্জ ফ্রেমের অনুমতি মিলেছে রাজ্যের। বিস্তারিত জানাচ্ছেন, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, কি খবর রয়েছে? দেখো, সন্দীপ ঘোষ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ। তুমি জানো যে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আরজি করের মামলার দুর্নীতি সংক্রান্ত মামলার বিচার প্রক্রিয়া দ্রুত শুরুর নির্দেশ দিয়েছিলেন নিম্ন আদালতকে। সেই মোতাবেক চার্জশিট পেশ করা হয় এবং চার্জ ফ্রেমেরও দিন নির্ধারিত করা হয়। কিন্তু সন্দীপ ঘোষের পক্ষ থেকে, সন্দীপ ঘোষ ও আশিস পাণ্ডের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের রায় পুনর্বিবেচনা করার জন্য। তার কারণ, তাদের দাবি যে ইতিমধ্যে যে 10,000 পাতার চার্জশিট পেশ করা হয়েছে, সেই চার্জশিট পর্যবেক্ষণ করতে যথেষ্ট সময়ের প্রয়োজন। তাই দ্রুত যদি এই বিচার প্রক্রিয়া শুরু করা হয় চার্জ ফ্রেম করে, তাহলে সেক্ষেত্রে তারা অসুবিধার সম্মুখীন হবে এবং তাদের ক্ষেত্রে সঠিক বিচার হবে না। তারা আত্মপক্ষ সমর্থনের সঠিকভাবে সুযোগ পাবেন না। তাই তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক। যদিও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন যে তিনি আরজিকর কাণ্ডের যে মামলার বিচার প্রক্রিয়া তা তিনি পর্যবেক্ষণ করেছেন। সেক্ষেত্রে তাদের যদি কোনো আবেদন থাকে তাহলে তারা নিম্ন আদালতে গিয়ে অ্যাপ্লিকেশনের মাধ্যমে, অর্থাৎ লিখিত আবেদনের মাধ্যমে তারা সেই আবেদন জানাতে পারেন। এক্ষেত্রে নিম্ন আদালত সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। জানিয়ে রাখবো, ফের বিপাকে সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে চার্জ ফ্রেম করার অনুমতি মিলেছে রাজ্যের। নিম্ন আদালতে চলছে প্রক্রিয়াকরণ। তার মাঝে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আরজিকর কাণ্ডের দুর্নীতি মামলায় অভিযোগে অভিযুক্ত ডক্টর সন্দীপ ঘোষ ও আশিস পাণ্ডে। এমনটাই দাবি কলকাতা হাইকোর্টের আদেশের পুনর্বিবেচনা করা হোক, মামলা রুজুর আবেদন গ্রহণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। নজর রাখবো পরের খবরে। মহাকুম্ভ স্নানে গিয়ে নিখোঁজ কাকদ্বীপের এক মহিলা। দক্ষিণ পুকুর বেড়িয়ায় বাসিন্দা মালতী দাস, তিনি নিখোঁজ, এমনটাই পুলিশের পক্ষ থেকে খবর। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মানস প্রধান। মানুষ, কি খবর রয়েছে? পরিবার সূত্রে কি বলা হচ্ছে? দেখো মধুবন্তী দিদি, তোমাকে প্রথমে বলে রাখি, মহাকুম্ভতে গত সোমবার দিন ওই মালতী দাস তার স্বামীর সঙ্গে ও এলাকার দুই মহিলার সঙ্গে মহাকুম্ভতে যায়। কিন্তু গিয়েই যে বুধবার দিন যে এত মানুষের যে জনসংখ্যা ছিল, সেই মানুষের মধ্যে কিন্তু ভিড়ের মধ্যে হারিয়ে পড়ে মালতী দাস। তারপরে কিন্তু স্বামী কিন্তু বিভিন্ন যে প্রশাসনের কাছে বা এলাকার যে ওই যে মানে মহাকুম্ভ এলাকার মানুষের কাছে বারে বারে জানাচ্ছে ছবি দিয়ে। কিন্তু বিষয়টা হচ্ছে, এতই যে মানুষের ভিড়ের মধ্যে কিন্তু যে মালতী দাস একমাত্র কিন্তু গ্রাম বাংলার মেয়ে, সে কিন্তু অত হিন্দি জানে না বা তার পরিবারের দাবি, সেই কারণে কিন্তু হচ্ছে খুঁজে পাওয়া সম্ভব হচ্ছে না। তবে যে ঘটনায় যে প্রশাসন, যেহেতু হচ্ছে মহাকুম্ভতে যে সমস্ত প্রশাসন রয়েছে, তারা কিন্তু খোঁজার জন্য যে নজরদারি চালানো হচ্ছে। এর পাশাপাশি বলে রাখি যে পরিবার কিন্তু ইতিমধ্যে কিন্তু ভেঙে পড়েছে মালতী দাসের যে চিন্তায়। তবে বাড়ির লোক যেহেতু হারিয়ে গেছে, তারা চাইছে যে খুব শীঘ্রই হয়তো তারা। কবে থেকে নিখোঁজ মানুষ এই মালতী দাস? বুধবার দিন হচ্ছে এত মানুষের ভিড় ছিল, সেই বুধবারের দিন কিন্তু ওরা স্নান করার পরেই কিন্তু, যেটা পরিবার জানাচ্ছে, স্নান করার পরেই কিন্তু বাড়ি ফেরার আসার সময় কিন্তু ভিড়ের মধ্যে হারিয়ে পড়ে মালতী দাস। তারপরে কিন্তু বাড়ির লোক যেটা হচ্ছে তাদের পরিবারের জন্য কিন্তু ব্যাকুল হয়ে পড়েছে। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি মানস প্রধানের সঙ্গে।
মহাকুম্ভে গিয়ে বহু মানুষ নিখোঁজ এবং মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনা এখনো পর্যন্ত মৃতের নিখোঁজ এবং মৃতের সংখ্যা কিন্তু বাড়ছে। যেমনটা আপনাদের জানিয়ে রাখি, মহাকুম্ভে মৃত্যু হয়েছে বিনোদ রুই দাসের। আসানসোলে জামুরিয়া থানার কেন্দার বাসিন্দা বিনোদের দেহ পৌঁছেছে পরিবারের কাছে। পরিবারের জন্য একাই উপার্জন করতেন বিনোদ, এমনটাই জানিয়েছেন তার স্ত্রী। মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় মর্মান্তিক মৃত্যু বিনোদ রুই দাসের। আসানসোলের জামুরিয়া থানার কেন্দার বাসিন্দা তিনি। তার দেহ পৌঁছেছে পরিবারের কাছে। মহাকুম্ভে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন, মৃত্যু হলো। আলিপুরদুয়ারের জয়গাঁর ব্যক্তি বেশ কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন। আজ দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। তিনি মহাকুম্ভে গিয়েছিলেন, সেখানেই অসুস্থ হয়ে পড়েন। মহাকুম্ভে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হলো আলিপুরদুয়ারের বাসিন্দা, যার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে আজ। মহাকুম্ভে গিয়ে অসুস্থ হয়ে পড়ার খবরও পাওয়া যাচ্ছে এবং মৃত্যু পর্যন্ত হয়েছে আলিপুরদুয়ারের এক ব্যক্তির, যার দেহ আজ পরিবারের কাছে পৌঁছবে। সৌম্যদীপ সেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সৌম্যদীপ, জানতে চাইবো, ওই ব্যক্তি কি আগে থেকেই অসুস্থ ছিলেন নাকি মহাকুম্ভের পরিস্থিতিতে বা ওখানে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন? কি খবর রয়েছে, পরিবারের পক্ষ থেকে কি বলা হচ্ছে? দেখো, যেটা স্থানীয় সূত্রে এবং পরিবার সূত্রে খবর, যে ওই ব্যক্তি কিন্তু বেশ কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন। তার কিডনির সমস্যা ছিল, এছাড়াও অন্যান্য সমস্যাও কিন্তু তার ছিল বলে স্থানীয় সূত্রে এবং পরিবার সূত্রে খবর রয়েছে। সেই অসুস্থতা নিয়েই কিন্তু তিনি ট্যুর গাইড হিসেবে পর্যটকদের নিয়ে গিয়েছেন প্রয়াগরাজে, এবং মনি অমাবস্যার দিন স্নানের পর পুনরায় জয়গা ফেরারও তার পরিকল্পনা ছিল। তার পরিবার সূত্রে যেটা জানা আছে, বৃহস্পতিবার ভোরে তাদের কাছে প্রথমে তার অসুস্থ হওয়ার খবর আসে এবং তার ঘণ্টাখানেক বাদেই কিন্তু তার মৃত্যু সংবাদও আসে। ফলে স্বাভাবিকভাবেই কিন্তু পরিবার লোক শোকাহত। তবে কিভাবে তার মৃত্যু হলো, তিনি অসুস্থ হলেন কিভাবে, সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত পরিবারের সদস্যরা জানেন না বলে তার দাবি করছেন। আজ তার দেহ কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। মধুবন্তী, ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি সৌম্যদীপ সেনের সঙ্গে। নজর রাখবো পরের খবরে। বাইপাসে তরুণীর ওপর অস্ত্র নিয়ে হামলা, বৃহস্পতিবার রাতের ঘটনা এটি। শুক্রবার সকালে এনআরএস মেডিকেল কলেজে ওই তরুণীর মৃত্যু হয়েছে। একটি রেস্তোরাঁর সামনে গাড়িতে উঠতে যান, তখনই তার উপর চড়াও হয় দুষ্কৃতীরা। ঠিক কি ঘটেছে জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাজিরিয়া। ঠিক কি হয়েছিল, কিভাবে তার উপর হামলা হয়, পুলিশ কি বলছে? দেখো, বাইপাস ধাবার সামনে গতকাল 9:30 নাগাদ যখন একটি থার বিলাসবহুল একটি থার গাড়ি এসে যখন দাঁড়ায়, সেই সময় সেখান থেকে এক তরুণী নামে এবং সেই তরুণী 24 বছরের তরুণী যখন গাড়ি থেকে নামে, সেই সময় কিন্তু তার উপরে চড়াও হয় একজন মহিলা সহ 3 জন যুবক। তার উপরে চড়াও হয়, তার উপরে একজন নাবালকও ছিল তার সঙ্গে, এবং সেই নাবালকই কিন্তু মূলত ছুরি চালায় এবং গলার নলি কেটে দেয় সেই তরুণীর, এবং তারপরে কিন্তু রক্তাক্ত অবস্থায় সে মাটিতে লুটিয়ে পড়ে। এবং তারপরেই সেখান থেকে এই 3 জন, একজন মহিলা সহ যে 3 জন, তারা পালানোর চেষ্টা করে। পিছনের গাড়িতে তারা ফলো করছিল মূলত এই বিলাসবহুল গাড়িটিকে, এবং যখন তারা পালিয়ে যায় সেই সময় যে ওখানকার কলকাতা পুলিশের যে প্যাট্রোলিং কার, সেই প্যাট্রোলিং কার কিন্তু ওদেরকে ইন্টারসেপ্ট করে, এবং তারপরেই ওদেরকে ডিটেইন করার পরে কিন্তু পুরো বিষয়টা স্পষ্ট হয়। এবং সেখানে যে একজন নাবালক ছিল এবং যে আরো একজন মহিলা ছিল, এরা দুজন পুলিশের স্টেটমেন্টে তারা জানায় যে মোহাম্মদ ফারুক আনসারি বলে একজন সেই বিলাসবহুল গাড়িতে ছিল, এবং সেই মোহাম্মদ যে ফারুক আনসারি তার সেই মহিলার হাজবেন্ড হয়, এবং তার ছেলে এই নাবালক। এরা দুজন জানতে পারে যে বাবার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কথা, এবং সেই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কথা জানতে পেরেই কিন্তু বাবার যেহেতু রেন্টাল
রেন্টাল কার বিজনেস রয়েছে, সেই কারণের জন্য সেই গাড়িটিকে তারা ফলো করে এবং তাদের আগে থেকেই সন্দেহ ছিল যে যার সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে সেই তরুণীও এই গাড়িতে রয়েছে এবং সেই কারণের জন্য বাইপাস ধাবার সামনে যখনই এই গাড়িটা দাঁড়ায় আর তরুণী গাড়ি থেকে নামে সেই সময় কিন্তু অ্যাটাক করা হয়। এই তরুণীকে মা এবং ছেলে মিলে দুজনেই অ্যাটাক করে এবং অ্যাটাক করার পরেই কিন্তু রক্তাক্ত অবস্থায় সেই তরুণী লুটিয়ে পড়ে এবং তারপরেই এই তিনজনকে যখন পুলিশ ইন্টারসেপ্ট করে, পুলিশকে কিন্তু এই গোটা ঘটনাটা তারা পুলিশের স্টেটমেন্টে তারা জানায় এবং তারপরেই যেটা দেখা যায় যে মোহাম্মদ ফারুক আনসারি, যাকে নিয়ে মূলত এই ঝামেলাটা, সে পালিয়ে যায়, তাকেও পরে ধরে আনা হয় এবং যেই তরুণীকে মারা হয়েছিল তার ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। আজকে সকালে, কালকে রাতেই হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল, এনআরএস অ্যাডমিট করা হয়েছিল, আজকে সকালে তার মৃত্যু হয় এবং ঘটনায় এই যে তিনজন, যে নাবালক সহ যে আরো দুজন, প্রত্যেকেই ফ্যামিলি মেম্বার বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই তিনজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, প্রগতি ময়দান থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। ধন্যবাদ রিয়া, আপাতত ধন্যবাদ তোমাকে। পরবর্তী সময় আরো আপডেট তোমার কাছ থেকে জানবো। কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। আসবো পরের খবরে। শাশুড়ি বৌমা প্রসঙ্গ টেনে কোচবিহার তৃণমূল নেতৃত্বকে কটাক্ষ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। বাড়িতে নতুন বৌমা এলে সংসারের দায়িত্ব তার হাতেই দেন শাশুড়ি, বর্তমান জেলা সভাপতির হাতেও দায়িত্ব দেওয়া উচিত জেলা নেতৃত্বের, এমনটাই দাবি তার। উদয়ন গুহ আজ এই মন্তব্যই করেন। কটাক্ষ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর, কি বলেছেন শোনাবো। শাশুড়ির আগে তো শাশুড়ি আগে আসে, বউ পরে আসে, কিন্তু আস্তে আস্তে ওই বউ বাড়ির দেওয়ানি হয়ে ওঠে। শাশুড়ি বউ নিজের আঁচলের থেকে চাবি খুলিয়ে বউয়ের হাতে দিয়ে বলে সংসারের দায়িত্ব তোমরা নাও। শাশুড়ি তো কথা বলে না, আমরা আসছি বিয়ে করিয়ে আগত, তোমরা আসছেন পরে, তোমার দেওয়ানিগিরি চলবে না, দেওয়ানিগিরি আমারে চলবে। শাশুড়ি যখন বোঝে যে আমার কোমরের জোর কমিয়ে গেছে, মুই ভালো করি হাঁটির পাং না, মোর কোমরে জোর নাই, তখন স্বেচ্ছায় শাশুড়ির ওই চাবিটা বউয়ের হাতে দেয়। এইরকম যত শাশুড়ি আছে আমার দলের ভিতরে সবারই উচিত চাবিটা ওই আমার বাড়ির সবচাইতে নয়া বউ অভিজিৎ ভৌমিকের আঁচলে বাঁধিয়ে দেওয়া। প্রতিনিধি রবিউল হোসেন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রবিউল, আমরা উদয়ন গুহর বক্তব্য শুনলাম, তিনি কটাক্ষ করেছেন শাশুড়ি বৌমা প্রসঙ্গ টেনে। কোচবিহার তৃণমূল নেতৃত্বকে কটাক্ষ করে তার বক্তব্য শোনা গেল। এর সঙ্গে আর কিছু বলেছেন কি তিনি? এবং তিনি যে এই বক্তব্য রাখলেন এরপর তিনি কি বলেছেন, এর যুক্তি কি ছিল, এর প্রেক্ষিতে কিসের প্রেক্ষিতে তিনি কথা বলেছেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি 2026-এর বিধানসভাকে লক্ষ্য করে ইতিমধ্যেই কিন্তু কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস জেলার প্রত্যেকটি বিধানসভা ভিত্তিক কর্মী সভা শুরু করেছে এবং কর্মীদেরকে একজোট করার কাজ শুরু করেছে। আর সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে জেলার যে শীর্ষস্থানীয় যারা নেতৃত্ব রয়েছে তারা মোটামুটি দুইটি ভাগে বিভক্ত। একদিকের ভাগে যেমন রয়েছেন জেলা সভাপতি নিজেই এবং প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী রয়েছেন, বর্তমানে যিনি মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ রয়েছেন, সাংসদ জগদীশ বসুনিয়া, বিধায়ক সঙ্গীতা রায়। ঠিক অপরদিকে আরেকটি যে ভাগ রয়েছে সেই ভাগে কিন্তু রয়েছেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, এনডিএসসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ আরো একাধিক নেতৃত্ব। এই যে উভয় গোষ্ঠীর মধ্যে কিন্তু ফাটল এখান থেকেই শুরু এবং বিভিন্ন বিধানসভা ভিত্তিক কর্মী সভাগুলিতে যখন জেলা সভাপতির নেতৃত্বে সেই কর্মী সভাগুলো হচ্ছে সেখানে কিন্তু রবীন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে যে গোষ্ঠীটি রয়েছে তাদের কিন্তু বারবারই অভিযোগ জেলা সভাপতি তাদেরকে ডাকছেন না, তাদেরকে সেই সভাগুলিতে আমন্ত্রণ পত্র তারা পাচ্ছে না এবং এরা এই নিয়ে কিন্তু একাধিকবার ক্ষোভও ছড়িয়েছেন। এবং রবীন্দ্রনাথের অনুগামী যারা রয়েছেন তারা কিন্তু বরাবরই বিভিন্ন সময় থেকে দাবি করে আসছেন যে কোচবিহার জেলায় তৃণমূল কংগ্রেসের বলতে গেলে একেবারেই সৃষ্টিকর্তা, যিনি যার হাত ধরে কোচবিহার জেলায় তৃণমূল কংগ্রেসের গোড়াপত্তন হয়েছিল তিনি রবীন্দ্রনাথ ঘোষ, আর তাকেই কিন্তু বর্তমান যিনি জেলা সভাপতি রয়েছেন তিনি বঞ্চিত করছেন। এই যে তাদের এই রবীন্দ্রনাথ ঘোষ অনুগামীদের এই যে যুক্তি, সেই যুক্তিকে কার্যত কিন্তু গতকাল যখন মেঘনিগঞ্জে তৃণমূল কংগ্রেসের সভা হচ্ছিল সেই সভার থেকে কার্যত কিন্তু কটাক্ষ করতে পারলেন না জেলা সভাপতির অনুগামী যে গোষ্ঠী রয়েছে। অর্থাৎ তিনি রবীন্দ্রনাথ ঘোষকেই গোটা বিষয়টি সম্পর্কে বোঝাতে চাইলেন, তাই তো? তিনি এটা স্পষ্ট করতে চাইলেন একেবারেই। এবং তোমাকে আরো জানিয়ে রাখি, গতকাল কিন্তু মন্ত্রী উদয়ন গুহ স্পষ্টতই দাবি করেছেন বাড়িতে নতুন বৌমা এলে
কিন্তু শাশুড়ির সম্পূর্ণ দায়িত্ব থাকে, তার সমস্ত রকম দায়িত্ব বৌমার হাতে সমর্পণ করা। এখানে কিন্তু তিনি নতুন বৌমা বলতে কোচবিহার জেলার যিনি সভাপতি রয়েছেন বর্তমানে অভিজিৎ দে ভৌমিক, তার কথা কিন্তু উল্লেখ করেছেন। কারণ মন্ত্রী কিন্তু তার পরের লাইনে আবার জুড়ে দিয়েছেন যে কোচবিহার জেলার সকল নেতৃত্বদের উচিত যে অভিজিৎ দে ভৌমিক বর্তমানে যিনি জেলা সভাপতি রয়েছেন তার হাতেই দলের সমস্ত দায়িত্ব অর্পণ করা, তাহলে কিন্তু জেলায় দলের শক্তি বাড়বে। যদিও কিন্তু একেবারেই এই যে মন্ত্রীর যুক্তি, সেই যুক্তি পাল্টা পছন্দ হিসেবে রবীন্দ্রনাথ ঘোষ এখন কিন্তু কোন রকম মন্তব্য করতে রাজি না হলেও রবীন্দ্র অনুগামী যারা রয়েছেন, অর্থাৎ রবীন্দ্রনাথ ঘোষকে সামনে রেখে যারা কোচবিহার জেলায় তৃণমূল কংগ্রেস করেন, তাদের কিন্তু একেবারে স্পষ্ট যুক্তি কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের সৃষ্টি লগ্ন থেকে যেভাবে রবীন্দ্রনাথ ঘোষ অক্লান্ত পরিশ্রম করে এসেছে, বর্তমানে তিনি জেলা সভাপতি রয়েছেন অর্থাৎ অভিজিৎ দে ভৌমিক, তিনি কিন্তু তাকে সেই হিসাবে তাকে মর্যাদা দিচ্ছেন না এবং তাকে বিভিন্ন সময় বঞ্চিত করে যাচ্ছেন। এমনকি বিগত কয়েকদিন আগেও যে রবীন্দ্রনাথ ঘোষের নিজস্ব বিধানসভায় ক্ষেত্র ছিল নাটাবাড়ি, সেখানেও যখন অভিজিৎ দে ভৌমিকের নেতৃত্বে অর্থাৎ জেলা সভাপতির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সেখানে বিধানসভা ভিত্তিক সভা করে আসছিল, সেই সময় কিন্তু রবীন্দ্রনাথ ঘোষ একেবারেই অভিযোগ তুলছিলেন যে তাকে কিন্তু সেই সভায় নিমন্ত্রণ করা একদমই। অর্থাৎ শাশুড়ি বলতে মন্ত্রী উদয়ন গুহ কার্যত জেলার দলের বর্ষিয়ার নেতা রবীন্দ্রনাথ ঘোষ তাকেই বোঝাতে চেয়েছিলেন। সব মিলে এটাই স্পষ্ট হচ্ছে। আপাতত রবিউল হোসেন, তোমাকে ধন্যবাদ। শাশুড়ি বৌমা প্রসঙ্গ টেনে কোচবিহারের মেখলিগঞ্জের সভা থেকে তৃণমূলের এক শ্রেণীর নেতৃত্বকে কটাক্ষ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। ঠিক কি বলেছেন আরো একবার শোনাবো। শাশুড়ির আগে তো শাশুড়ি আগে আসে, বউ পরে আসে, কিন্তু আস্তে আস্তে ওই বউ বাড়ির দেওয়ানি হয়ে ওঠে। শাশুড়ি বউ নিজের আঁচলের থেকে চাবি খুলিয়ে বউয়ের হাতে দিয়ে বলে সংসারের দায়িত্ব তোমরা নাও। শাশুড়ি তো কথা বলে না, আমরা আসছি বিয়ে করিয়ে আগত, তোমরা আসছেন পরে, তোমার দেওয়ানিগিরি চলবে না, দেওয়ানিগিরি আমারে চলবে। শাশুড়ি যখন বোঝে যে আমার কোমরের জোর কমিয়ে গেছে, মুই ভালো করি হাঁটির পাং না, মোর কোমরে জোর নাই, তখন স্বেচ্ছায় শাশুড়ির ওই চাবিটা বউয়ের হাতে দেয়। এইরকম যত শাশুড়ি আছে আমার দলের ভিতরে সবারই উচিত চাবিটা ওই আমার বাড়ির সবচাইতে নয়া বউ অভিজিৎ দে ভৌমিকের আঁচলে বাঁধিয়ে দেওয়া। এদিন মন্ত্রী কটাক্ষ করে কি বলেছেন আপনাদের শোনালাম। তিনি বলেন যে বাড়িতে নতুন বৌমা এলে শাশুড়ি তাকে সংসারের সমস্ত দায়িত্ব তুলে দেয়, এটাই নিয়ম। একইভাবে কোচবিহার জেলার শাশুড়ির মতো সকল নেতৃত্বদের উচিত দলের সব দায়িত্ব সব থেকে নতুন বউ অর্থাৎ জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাতে তুলে দেওয়ার কথাই তিনি উল্লেখ করেছেন। তাতে সংসারে শান্তি আসার মতো জেলায় দল শক্তিশালী হবে, এমনটাই তার বক্তব্য। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। সৌম্যবাবু, শাশুড়ি বৌমা প্রসঙ্গ টেনেছেন এবং কোচবিহারের মেখলিগঞ্জের সভা থেকে তৃণমূলের এক শ্রেণীর নেতৃত্বকে কটাক্ষ করেছেন, করে বলেছেন যে উদয়ন গুহ বলেছেন যে বাড়িতে নতুন বৌমা এলে শাশুড়ি তাকে সংসারের সমস্ত দায়িত্ব তুলে দেয়, এটাই নিয়ম। একইভাবে কোচবিহার জেলায় শাশুড়ির মতো সকল নেতৃত্বদের উচিত দলের সব দায়িত্ব সব থেকে নতুন বউ অর্থাৎ জেলা সভাপতির হাতে তুলে দেওয়া। দেখুন, উনি অনেক নীতি কথা বলেছেন। আসলে এগুলো সমস্ত হচ্ছে ভাগের লড়াই। এই ভাগের লড়াই তো কেউ কারো আধিপত্য ছাড়তে চাইছে না। পুরনো তৃণমূল নতুন তৃণমূল, কালীঘাট আর ক্যামাক স্ট্রিটের লড়াই, সেই লড়াইটা তো এখন ডাউন দ্য লাইন নিচের দিকে চলে গেছে। তো এখন সেটাতেই লড়াই আর কি। আধিপত্য ছাড়তে চাইছে না, এত রোজগার, এত তোলা, এত কাটমানি, তো এইসবগুলো কি আর দিয়ে দিতে চাইছে? তা দেওয়া, এটা হচ্ছে ভাগের লড়াই, হিস্সার লড়াই। দুদিন পরে আবার ভাগ বটরা ঠিক হয়ে গেলে তখন আমার লড়াইটা চেপে যাবে কিছুদিন। কিন্তু এই গোষ্ঠীদ্বন্দ্বের ভূত তৃণমূলকে খুন করছে পর্যন্ত। তো এই পরিস্থিতিতে এসে এমন জায়গায় দাঁড়িয়েছে, এই গোষ্ঠীদ্বন্দ্বের ভূত বোতল থেকে বেরিয়ে গেছে। এই বোতলে আর ঢোকানো যাবে না। মাননীয় মুখ্যমন্ত্রী যতই চেষ্টা করুন, ফলে রবীন্দ্রনাথ বাবু বা উদয়ন বাবু যেটা করছেন সেটা তৃণমূল দলেরই স্বাভাবিক। অনেক ধন্যবাদ। কথা বললাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। শাশুড়ি বৌমা প্রসঙ্গ টেনে কোচবিহারের মেখলিগঞ্জের সভা থেকে তৃণমূলের এক শ্রেণীর নেতৃত্বকে কটাক্ষ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি কি বললেন? তিনি বললেন যে বাড়িতে নতুন বৌমা এলে শাশুড়ি তাকে সংসারের সমস্ত দায়িত্ব যেমন তুলে দেন, তেমনি কোচবিহার জেলায় শাশুড়ির মতোই সকল নেতৃত্বদের উচিত দলের সব দায়িত্ব সব থেকে নতুন বউ অর্থাৎ জেলা সভাপতি তার হাতে তুলে দেওয়া।
চোখ রাখবো পরের খবরে। নির্বাচিত জনপ্রতিনিধি দল বদলালে পদত্যাগ করতে হবে, পদত্যাগ করে জনগণের রায় নতুন করে নিতে হবে, না হলে জনগণের প্রতি হবে প্রবঞ্চনা। গণতন্ত্রের নৈতিকতা সম্পর্কিত মামলায় রায় কেরল হাইকোর্টের। এই রায় সম্পর্কে আরো জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, কি জানা যাচ্ছে? দেখো, ওখানকার একটা মিউনিসিপ্যালিটি হচ্ছে আস্থা ভোট। সেখানে শাসক এবং বিরোধী পক্ষের মধ্যে তফাৎ মাত্র হচ্ছে একটি আসনের। সেইখানে এক মহিলা পুরো মাতার লাঞ্ছনা হেনস্থার অভিযোগ আসে এবং সেই অভিযোগের সূত্রে 5 জনকে জামিন মঞ্জুরটা করতে গিয়েই কিন্তু আদালত এই মন্তব্যটা করেছে। কারণ ওই কাউন্সিলরের ভোটের পরিপ্রেক্ষিতে শাসক ক্ষমতায় থাকবে কি থাকবে না এই বিষয়টা নির্ভরশীল ছিল। সেই সূত্রে আদালত কিন্তু সাফ জানিয়েছে যে দল বদল করতে চাইলে যে কোনো স্তরেতেই জনপ্রতিনিধিকে কিন্তু পদত্যাগ করে নতুন করে ভোটে যাওয়াটাই কিন্তু গণতান্ত্রিক সৌন্দর্য এবং নৈতিকতা। এটাই কিন্তু কেরালা হাইকোর্ট কিন্তু সাফ জানিয়েছে। মধুবন্তী, ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে। মহাকুম্ভে স্নানে গিয়ে মৃত্যু মালদার প্রাথমিক স্কুলের শিক্ষকের। ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন তিনি, এমনটাই দাবি পরিবারের। মালদার বৈষ্ণবনগরের চরবাবুপুরের বাসিন্দা, পরিবারের কাছে দেহ ফিরতেই শোকের ছায়া। মহাকুম্ভে স্নান করতে গিয়েছিলেন মালদার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন। মৃত অমিয় সাহা, বয়স 33, মালদার বৈষ্ণবনগরের বীরনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চরবাবুপুর এলাকার বাসিন্দা। কার্তিকচোলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অমিয় পরিবার ও আত্মীয়দের 10 জনের দলের সঙ্গে মহাকুম্ভে স্নানে যান তিনি। তার সঙ্গে ছিলেন তার বাবা মা, কিন্তু ভিড়ের মধ্যে পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন অমিয়। আর এই ভিড়ের মধ্যে খোঁজাখুঁজিতে ভিড়ের চাপ সহ্য করতে না পেরে শ্বাসকষ্ট শুরু হয় তার। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু। গৌতম অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আমাদের প্রতিনিধি, পরিবারের পক্ষ থেকে কি জানা যাচ্ছে? দেখো মধুবন্দিদি, যেটুকু জানা যাচ্ছে, গত শনিবার 25 তারিখে অমিয় সাহা তার বাবা মা এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কুম্ভর মেলায় গিয়েছিলেন। ঠিক সেই সময় তার শ্বাসকষ্ট শুরু হয় এবং স্নান করে ফেরার পরে তার শ্বাসকষ্ট শুরু হয় এবং শ্বাসকষ্ট শুরু হয়েছিল মূলত তার পরিবারের যারা সদস্য ছিল ভিড়ের মধ্যে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং বিচ্ছিন্ন হয়ে গিয়ে সে খোঁজাখুঁজি শুরু করে এবং খোঁজাখুঁজি করতে গিয়ে খোঁজ না পেয়ে সে প্রচুর অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে তার বাবা মা বিষয়টি জানতে পারে এবং তারা সেখানে গেলে সে জানায় যে তার প্রচন্ড অসুস্থতা বোধ হচ্ছে এবং পরবর্তী তার বাবা মা এবং পরিবারের অন্য সদস্য তাকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে সেখানে কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পাশাপাশি তার পরিবারের দাবি সেখানে সেরকম ভাবে কোনো চিকিৎসাই করা হয়নি এবং সেখান থেকে কিন্তু তাকে কোনো কাগজও দেওয়া হয়নি। ইতিমধ্যে পরিবারের সদস্যরা সেই বিষয় নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে। মধুবন্তী, ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি গৌতম অধিকারীর সঙ্গে। আরো ভারতের সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন আরো 12। এবার যে খবরে নজর রাখবো, মহাকুম্ভের খবর। 144 বছর পর মহাকুম্ভ, উপচে পড়া ভক্তদের ভিড়। এবার মহাকুম্ভে পূর্ণ স্নানে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 5ই ফেব্রুয়ারি দিল্লিতে ভোটের দিনই প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে ডুব দেবেন প্রধানমন্ত্রী। 10ই ফেব্রুয়ারি মহাকুম্ভ যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর আগে যোগী আদিত্যনাথ দিয়েছেন, আমরা দেখেছি ভিভিআইপিরা তারা এই মহাস্নানে যোগদান করেছেন। এবার প্রধানমন্ত্রী তিনি 5ই ফেব্রুয়ারি দিল্লি ভোটের দিন পূর্ণ স্নান করবেন এবং 10ই ফেব্রুয়ারি মহাকুম্ভে যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পাঁচই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিবেণী সঙ্গমে ডুব দেবেন। मनीष तिवारी प्रतिनिधि रही हमारे संगे टेलीफोन लाइने। मनीष जी, अभी तक इस बारे में क्या जानकारी है आपके पास?
जी, पीएम मोदी जो है 5 तारीख को सुबह 11 बजे जो है एयरपोर्ट पर पहुंचेंगे और उसके बाद जो है वो संगम के लिए वहां से रवाना होंगे और उसके बाद वो वहां संगम में पहुंच करके वहां पर स्नान करेंगे। तो कहा जा रहा है जिस प्रकार से प्रधानमंत्री का प्रोटोकॉल आ चुका है, इसको लेकर के जो है तैयारियां की जा रही हैं। जिस प्रकार से ये माना जा रहा है कि पुलिस की संख्या जो है 1500 जो बढ़ाई जा रही थी वो अब कंटिन्यू रहेगी, बढ़ा करके सिक्योरिटी पर्पज से कई और भी इंतजाम किए जा रहे हैं। साथ ही साथ ये प्रोटोकॉल राष्ट्रपति का भी आया है। राष्ट्रपति भी 10 तारीख को जो है प्रयागराज पहुंचेंगी और संगम में स्नान करेंगी। और कल जो संसद के अध्यक्ष हैं धनखड़ जी, वो कल यहाँ पर पहुंचेंगे, वो प्रयागराज में दर्शन करेंगे। देखा जाए तो लगातार कल से जो है धनखड़ के अलावा जो है पीएम मोदी जो है प्रयागराज पहुंच करके जो है संगम में स्नान करेंगे। तो अब लगातार वीआईपी मूवमेंट्स रहेंगे। सिक्योरिटी पर्पज से जो है यूपी पुलिस जो है काफी अलर्ट हो गई है और अलर्ट के चलते जिस प्रकार से बहुत ही बड़ी घटना हुई और उस घटना के चलते देखा जाए तो 30 लोगों की डेथ हुई है और 90 लोग इंजर्ड हुए थे। 36 का इलाज अभी भी चल रहा है हॉस्पिटल में। तो संवेदनाएं पीएम मोदी ने जरूर दी थी। शुरू में ये हुआ था कि शायद अब प्रधानमंत्री ना आए, सोर्सेज ये बता रहे थे, लेकिन आज उनका प्रोटोकॉल पूरी तरीके से आ गया है कि 5 तारीख को 11 बजे वो पहुंचेंगे प्रयागराज और संगम में डुबकी लगा के स्नान करेंगे। जी मनीष जी, वीआईपी मूवमेंट जो होगा आप बोल रहे थे, क्या क्या बंदोबस्त हो सकता है? सरकार की तरफ से क्या जानकारी है अभी तक? जी बिल्कुल, जिस प्रकार से उनके पीएम के प्रोटोकॉल के तहत जो है सबसे पहली चीज ये रहेगी कि जो यहाँ पर करीब 40 से 50 हजार पुलिसकर्मी पहले से ही यहाँ पर पुलिस की ड्यूटी लगाई गई थी। अब जो है उनकी संख्या पीएम के सिक्योरिटी को लेकर के सिर्फ 1500 पुलिसकर्मियों की संख्या को बढ़ाया जाएगा। इसके अलावा पीएसी की टीमें रहेंगी और हेलीकॉप्टर से भी उनकी सिक्योरिटी का जो है पूरा इंतजाम किया जा रहा है कि किसी प्रकार की कोई एक्सीडेंटल ऐसी कोई प्रोटोकॉल के तहत इसको जोड़ा गया है। और देखा जाए तो जो उत्तर प्रदेश के मुख्यमंत्री हैं और बाकी जो जितने भी प्रशासनिक अधिकारी हैं वो यहाँ पर मौजूद रहेंगे। तो कहा जा सकता है कि जिस प्रकार से किसी प्रकार की से पीएम की सिक्योरिटी में कोई चूक ना हो, इसको लेकर के हर स्तर पर तैयारी की जा रही है और एनडीआरएफ की टीम भी रहेंगी, कई टीमों को और भी बढ़ाया गया है। और जो महंत लोग हैं, संत लोग हैं, जो कई संत जो है प्रधानमंत्री के साथ जो है पीएम के साथ जो स्नान भी करेंगे। तो कह सकते हैं कि हर प्रोटोकॉल को देखते हुए यहाँ पर तैयारियां की जा रही है कि सिक्योरिटी पर्पज से लेकर के तो पूरी सुरक्षा को ध्यान रखा जा रहा है, चाहे वो हेलीपैड से हो। एनडीआरएफ की टीम को जो है संगम नदी में मौजूद रहेगी जहाँ पर पीएम मोदी जो है स्नान करेंगे। साथ ही साथ पुलिसकर्मियों की आपको संख्या बताई मैंने 1500, जिसमें ऑफिसर रैंक के भी लोग रहेंगे और कांस्टेबल लेवल के भी लोग रहेंगे। तो कह सकते हैं कि सिक्योरिटी पर्पज से हर प्रकार की सुरक्षा जो है यूपी गवर्नमेंट की तरफ से की जा रही है। जी शुक्रिया। কথা বললাম প্রতিনিধি মনীষ তিওয়ারির সঙ্গে। মহাকুম্ভে নিখোঁজ কাকদ্বীপের মহিলা, তার খোঁজ মিলেছে দক্ষিণ পুকুরবেড়িয়ায়। বাসিন্দা মালতী দাস তিনি বাড়ি ফিরেছেন। আরও একবার জানিয়ে রাখবো, মালতী দাস তিনি বাড়ি ফিরছেন এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তিনি নিখোঁজ ছিলেন, কাকদ্বীপের বাসিন্দা, মহাকুম্ভে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। তার খোঁজ মিলেছে দক্ষিণ পুকুরবেড়িয়ায় বাসিন্দা মালতী দাস। একটু আগে আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মানুষ প্রধানের সঙ্গে, আরও একবার তার কাছ থেকে বিস্তারিত জানবো। মানুষ, একটু আগেই তোমার সঙ্গে কথা হচ্ছিল, মালতী দাস তিনি স্বামীর সঙ্গে গিয়েছিলেন মহাকুম্ভে এবং তিনি স্নানের পর নিখোঁজ হয়ে যান। কিভাবে তার খবর পাওয়া গেল, পুলিশ কিভাবে এই খবর বাড়িতে দিল, সবটাই জানতে চাইবো। পরিবারের লোক কি বলছেন, তারা তো নিশ্চয়ই এখন স্বস্তিতে খানিকটা।
দেখো একদমই মধুবন্ধী হয়েছে গত সোমবার দিন কাকদ্বীপের দক্ষিণ পুকুরবেড়িয়া থেকে মালতী দাস ও তার স্বামী ও এলাকার দুই মহিলার সঙ্গে মহাকুম্ভতে স্নান করতে যায়, কিন্তু মঙ্গলবার যে মৌলিক অমাবস্যা ছিল সেই মৌলিক অমাবস্যাতে স্নান করতে গিয়েই কিন্তু এত যে তীর্থযাত্রী ছিল তাদের মধ্যে কিন্তু হারিয়ে পড়ে মালতী দাস। তারপরে কিন্তু বহু খোঁজাখুঁজি করে মালতী দাসের স্বামী ও তার যে দুই সহকর্মীরা যারা গিয়েছিল এলাকা থেকে, সেই এলাকার দুই সহকর্মীরা খোঁজাখুঁজি করছিল। এমনকি মহাকুম্ভতে যে সমস্ত পুলিশ প্রশাসন ছিল তারা কিন্তু খোঁজাখুঁজি করে আছে, কিন্তু মানে তাদের পরিবারের যে সদস্যরা কিন্তু তাদের যে নিখোঁজ যে মালতী দাসের জন্য কিন্তু যে কিছুটা হলো যে ক্ষোভ প্রকাশ করছে। কারণ যে সরকার যেহেতু দেখছে যে সোশ্যাল মিডিয়া যা দেখছি যে এই যে পদপিষ্ট হয়ে যাচ্ছে বা নিখোঁজ হয়ে যাচ্ছে, সেই কারণে আরো কিন্তু তারা কিন্তু ভেঙে পড়েছে। তারপরে কিন্তু আজকে সকালে কিন্তু তাদের কাছে খবর আসে, যেটা যে পরিবারের যে মালতী দাস হারিয়ে গেছে, কিন্তু পুলিশ প্রশাসন তাদেরকে খুঁজে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে এমনই জানাচ্ছে। কিন্তু তারা কিছুটা হলে স্বস্তি পাচ্ছে, বাড়ির লোক যেহেতু ফোনে পেয়েছে যে বাড়ির লোক খুঁজে পাওয়া গেছে, কিন্তু তারা এখনো কিন্তু বাড়ির যে পরিবারের সদস্যকে এখনো পায়নি। কিভাবে হারালো, কিভাবে কি ঘটনাস্থল মালতী দাস একমাত্র বলতে পারবে, সেই বিষয়টা তারা এখনো কিন্তু স্পষ্ট জানায়নি। তবে বাড়ির লোকের কথা শুনে কিন্তু তারা কিছুটা হলেও আশ্বাস পাচ্ছে বাড়ির লোক ফিরছে। মধুবন্ধী, ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি মানস প্রধানের সঙ্গে। নজর রাখবো পরের খবরে। বৃহস্পতিবারের পর আজও বেআইনি নির্মাণ ভাঙতে বাধার মুখে পুরসভা। হাইকোর্টের নির্দেশে বিধাননগরে বেআইনি নির্মাণ ভাঙতে যায় পুরসভা। আজও আবাসিকদের বেরোতে বললেও বিক্ষোভ আবাসিকদের। বিল্ডিং এর বাইরে ভাঙার কাজ করছেন পুরকর্মীরা। শাকিল মুস্তাক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শাকিল, বাধা পেয়েছেন পুরকর্মীরা, কি বলা হচ্ছে তাদের, কি জানতে পারছো? বিধাননগর পৌর নিগমের 36 নম্বর ওয়ার্ডে হাইকোর্টের নির্দেশেই মূলত গতকাল বেআইনি 6 তলা বিল্ডিং তাদেরকে ভাঙতে হবে এমনটাই কিন্তু নির্দেশ দেয় পৌর নিগম কর্তৃপক্ষকে। সেই মোতাবেক কিন্তু পৌর নিগম কর্তৃপক্ষ সাথে বিধাননগর দক্ষিণ থানার পুলিশকে নিয়ে আজকে সকালে কিন্তু শান্তিনগর, যে বিধাননগরের যে শান্তিনগর 36 নম্বর ওয়ার্ড, সেই বেআইনি বিল্ডিং ভাঙতে এলে আবাসিকদের কিন্তু বিক্ষোভের মুখে পড়তে হয়। মূলত তাদের যে আবাসিকদের যেটি দাবি, তাদের কোনো আগে ভাগে কিন্তু জানানো হয়নি, তাদেরকে কয়েকটা দিন সময় দেওয়া হোক, যেহেতু বেআইনি বিল্ডিং হাইকোর্ট নির্দেশ দিয়েছে সেই মতোই কিন্তু তারা সরে যাবে এমনটাই কিন্তু তারা জানায়। এরপরে কিন্তু বিধাননগর পৌর নিগম কর্তৃপক্ষ কোনো মতেই কোনো সময় দিতে না চাইলে তারা কিন্তু গেটে তালা ঝুলিয়ে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে বিল্ডিং এর আবাসিকরা। তারপরে কিন্তু বিধাননগর পুলিশের পক্ষ থেকে এখনো পুলিশ মোতায়েন করা হয়েছে। পৌরসভার যে ভাঙার যে কর্মীরা তারা কিন্তু ইতিমধ্যে চলে এসেছে এবং যে গেটের তালা লাগিয়ে বিক্ষোভ এখনো চলছে। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি শাকিল মুস্তাকের সঙ্গে। নজর রাখবো দুর্ঘটনার খবরে। সল্টলেকের 5 নম্বর ট্যাঙ্কের সামনে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। স্কুটির পিছনে ধাক্কা গাড়ির, মাথায় আঘাত লেগে মৃত্যু সল্টলেকের HB ব্লকের বাসিন্দার। সিসিটিভি দেখে ঘাতক গাড়ির খোঁজে উত্তর বিধাননগর থানার পুলিশ। স্কুটির পিছনে ধাক্কা লেগে গাড়ির সঙ্গে দুর্ঘটনায় মৃত্যু। সল্টলেকের 5 নম্বর ট্যাঙ্কের সামনে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। সল্টলেকের HB ব্লকের বাসিন্দার মৃত্যু। সিসিটিভি দেখে ঘাতক গাড়ির খোঁজে উত্তর বিধাননগর থানার পুলিশ। প্রতিনিধি শাকিল মুস্তাক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শাকিল, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, পুলিশ কি বলছে? গতকাল গভীর রাতে কিন্তু সল্টলেক যে 5 নম্বর ট্যাঙ্কের সামনে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। স্থানীয় যে সল্টলেকের বাসিন্দা ভিক্টর গাঙ্গুলি, পুলিশের যে প্রাথমিকভাবে জানতে পেরেছে সল্টলেকের যে AH ব্লকের এই যে বাসিন্দা ভিক্টর গাঙ্গুলি, তিনি কিন্তু গতকাল যে গভীর রাতে কিন্তু স্কুটি নিয়ে রাত 1টা নাগাদ বৈশাখীর দিক থেকে BFCর দিকে যাচ্ছিল। সেই সময় সামনে একটি ট্রাফিক গার্ডের যে স্পিড ব্রেকার ছিল সেই স্কুটির গতি কমাতেই কিন্তু পিছন থেকে একটি 4 চাকা গাড়ি কিন্তু ধাক্কা মেরে পালিয়ে যায়। এরপরে কিন্তু রক্তাক্ত অবস্থায় পড়ে গিয়ে রাস্তার যে
ডিভাইডার ছিল সেখানে তার মাথা লাগে, এখানে গিয়ে মাথা লেগে রক্তাক্ত অবস্থায় আহত অবস্থায় তাকে পরবর্তী সময় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, বিধাননগর মহকুমা হাসপাতালে, এবং তারপরে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এবং পুলিশের পক্ষ থেকে, বিধাননগর উত্তর থানার পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে ওই যে রাস্তার যে সিসিটিভি ফুটেজ সেগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, এবং ঘাতক যে গাড়িটি ধাক্কা মেরেছে তাকে কিন্তু খোঁজ চালাচ্ছে বিধাননগর উত্তর থানার পুলিশ, এবং গোটা ঘটনার কিন্তু তদন্ত করছে ইতিমধ্যে বিধাননগর উত্তর থানার পুলিশ। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি শাকিল মুস্তাকের সঙ্গে। মালতী দাসের পর এবার সুমিত্রা পাল, খোঁজ মিলল আরো একজনের। রানাঘাটের বাসিন্দা, নিখোঁজ ছিলেন মহাকুম্ভে স্নানের পর, আজ সকালে বাড়ি ফিরলেন তিনি, এমনটাই খবর। আরো একবার জানিয়ে রাখবো, মালতী দাস তিনি ইতিমধ্যেই তার খোঁজ পাওয়া গেছে যেমন, তেমন সুমিত্রা পাল তিনি বাড়ি ফিরলেন। রানাঘাটের বাসিন্দা, তিনি নিখোঁজ ছিলেন। খোঁজ মিলেছে রানাঘাটের সুমিত্রা পালের, মহাকুম্ভে স্নানে গিয়ে নিখোঁজ হয়ে যান। আজ সকালে বাড়ি ফিরেছেন, খুশি পরিবারের সদস্যরা। প্রতিনিধি সঙ্গীতা চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সঙ্গীতা দি, সেক্ষেত্রে এই যে সুমিত্রা পাল, তিনি তো একা যাননি, পরিবারের সঙ্গে গিয়েছিলেন, কি খবর রয়েছে, তিনি কোথায় ছিলেন, কিভাবে ফিরলেন, সবটাই জানতে চাইবো। হ্যাঁ দেখো মধুমন্তী, নদিয়ার রানাঘাটের ওই বছর 54 সুমিত্রা পাল তিনি কিন্তু যখন 27 তারিখে কিন্তু যায় এবং মহাকুম্ভের এই মেলায় কিন্তু তিনি হারিয়ে গিয়েছিলেন এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তার পরিবারের সাথে, এবং যাদের সাথে তিনি গিয়েছিলেন তাদের সাথে কিন্তু তাকে আর পাওয়া যায়নি। তাদেরকেও তারাও যখন অনুসন্ধানে যখন তারা জানিয়েছিল যে তিনি হারিয়ে গেছেন, তারপর থেকেও কিন্তু পরিবারের তার ছেলে কিন্তু গিয়েছিল এবং সেখান থেকে কিন্তু তার খোঁজ মেলে কিন্তু, এবং আজ সকালবেলা তিনি কিন্তু বাড়ি ফেরেন এবং চন্দননগরের এক বাসিন্দা তাকে হেল্প করেছে, তাকে সাহায্য করেছিল এই রানাঘাটে ফিরে আসার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি সঙ্গীতা চট্টোপাধ্যায়ের সঙ্গে। হাসপাতালে তৈরির দাবিতে পথ অবরোধ, পুরুলিয়ার মানবাজার বান্দোয়ান রাজ্য সড়ক অবরোধ করা হয়েছে। অবরোধ করেছেন মহিলারা। হাসপাতালের নামে জমি নিয়ে হাসপাতাল নির্মাণ না করার অভিযোগ উঠেছে। হাসপাতাল তৈরির দাবি না মানলে অবরোধ চলবে, এমনটাই দাবি মহিলাদের। দেখছেন সেই পথ অবরোধের ছবি, যেখানে সবাই মহিলা যারা পথ অবরোধ করেছেন। হাসপাতাল তৈরির নামে জমি নেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এই হাসপাতাল তৈরি হয়নি, সেই কারণেই সেই অভিযোগেই পথ অবরোধ। শওকত আলী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শওকত, এখনো কি অবরোধ চলছে, কি পরিস্থিতি, যারা এই অবরোধ করেছিলেন তারা কি বলছেন? দেখো, প্রথমত বলে রাখি, এই যে ঘটনা, রাস্তাঘাটের ঘটনা, এই ঘটনাটা ঘটেছে পুরুলিয়া মানবাজার 2 নম্বর ব্লকের ডাঙ্গরডি এলাকায়। স্থানীয়রা যেটা অভিযোগ করছেন যে এই এলাকায় কয়েক বছর আগে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে এখানে একটি হাসপাতাল নির্মাণ করা হবে, কিন্তু বিগত কয়েক বছর পার হয়ে যাওয়ার পরও কিন্তু সেই হাসপাতাল নির্মাণের কাজ আরম্ভ হয়নি, এবং এ নিয়ে রীতিমতো ক্ষোভ ছিল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এবং তাদের যেটা দাবি রয়েছে, যেহেতু এই এলাকা মানবাজার 2 নম্বর ব্লকে, এখানে প্রচুর মানুষের বসবাস, তাই উন্নত চিকিৎসা তারা ঠিক মতো পান না, এর জন্য এখানে একটা হাসপাতাল দাবি করেছিলেন। সেই তাদের মত মেনে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের জন্য এখানে হাসপাতাল নির্মাণ করা হবে, কিন্তু কয়েক বছর পার হয়ে যাওয়ার পরও সেই হাসপাতাল নির্মাণ হয়নি। তাই তারা বাধ্য হয়ে আজ মানবাজার বান্দোয়ান যে রাজ্য সড়ক, 5 নম্বর রাজ্য সড়ক তারা অবরোধ করেন এবং দীর্ঘক্ষণ সে অবরোধ চলে, এবং অবরোধের ফলে একদিকে যেমন যানবাহন আটকে পড়ে, তেমনি রাস্তায় যারা প্রতিনিয়ত যাতায়াত করেন তারা বেশ দুর্ভোগে পড়েন। এই খবর পেয়ে ঘটনাস্থলে বড় থানার পুলিশ পৌঁছায়, এবং সেই অবরোধ যেটা এখনো পর্যন্ত খবর, সেই অবরোধ কিন্তু এখনো চলছে। তাদের একটাই দাবি যে প্রশাসনের কর্তারা এখানে আসুক, ওইখানে আসুক, এবং তাদের আশ্বাস দেখ যে শিগগিরই কাজ আরম্ভ হবে, তারপর তারা অবরোধ তুলবেন বলে জানান স্থানীয় বাসিন্দারা। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি শওকত আলীর সঙ্গে। সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে তৃণমূলের জয়। মালদায় 9টি আসনের 9টিতেই জয়ী তৃণমূল। বিজয় উৎসবে মেতেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা।
সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে তৃণমূলের জয়। প্রতিনিধি সব্যসাচী মণ্ডল আরো বিস্তারিত জানাচ্ছেন। সব্যসাচী, দেখো লিমিটেডের পরিচালন সমিতির নির্বাচন। তোমাকে একটু বিরত করছি, তোমার কথা আমাদের কাছে স্পষ্টভাবে পৌঁছচ্ছে না। তুমি স্থান পরিবর্তন করে যদি একটু ব্যাখ্যা করো তোমার। হ্যালো, হ্যাঁ, যেমনটা বলছিলে। হ্যাঁ, গাজলের শেখপাড়া মানিকর কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির যে নির্বাচন, সেই পরিচালন সমিতিতে মোট 9টি আসন। সেই 9টি আসনের মধ্যে 9টি আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। যেটা জানা যাচ্ছে, এই 9টি আসনের জন্য মোট ভোটার সংখ্যা ছিল 558 জন, যার মধ্যে ভোট পোল হয়েছিল 437 জনের। সেই ভোটের নিরিখে কিন্তু সমবায় সমিতির 9টি আসনের মধ্যে 9টি আসন তৃণমূলের দখলে আছে। তৃণমূলের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে এই সমবায় সমিতির নির্বাচনে কিন্তু বাম, বিজেপি এবং কংগ্রেস তারা মহাজোট করেছিল এই তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য, কিন্তু এই মহাজোট করেও কিন্তু তৃণমূলকে আটকানো যায়নি। যার সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে এবং সেই ভোটের ফলস্বরূপ কিন্তু 9টি আসনের মধ্যে 9টি আসনই তৃণমূল কংগ্রেসের দখলে এসছে। আর তৃণমূল কংগ্রেসের যেটা দাবি যে সাধারণ মানুষ এই সমবায় নির্বাচনের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে আগামী 2026 সালের যে বিধানসভা নির্বাচন আছে, সেই বিধানসভা নির্বাচনেও কিন্তু সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে থাকবে। এক কথায় সমবায় সমিতির নির্বাচন থেকে কিন্তু আগামী 2026-এর বিধানসভা নির্বাচনের ফলাফলের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু তৃণমূলের চোখে মুখে ফুটে উঠছে। জি, ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি সব্যসাচী মণ্ডলের সঙ্গে। সমবায় সমিতির ভোটে তৃণমূলকে হারালো তৃণমূলের জয়। সমবায় মালদায় 9টি আসনের 9টিতেই জয়ী তৃণমূল। সমবায় সমিতির ভোটে তৃণমূলকেই হারালো তৃণমূল। যেমনটা বলছিলাম যে বিরোধীদের সঙ্গে জোট করে পলাশডাঙ্গা সমবায় সমিতিতে ক্ষমতায় এলো তৃণমূলেরই একাংশ। জোটে রয়েছে বিজেপি, সিপিএম। 842 জন সদস্যরা মিলে নির্বাচিত করবেন 12 জনকে। গণনা শেষে 12 জন জয়ী প্রার্থীকে বেছে নেওয়ার ক্ষেত্রে মূল তৃণমূল প্রার্থীদের থেকে বিক্ষুব্ধ তৃণমূল, বিজেপি ও সিপিএম এর জয়ী প্রার্থীদের সংখ্যা বেশি হওয়ায় সকলে মিলে নতুন বোর্ড গঠন করে। সমবায় সমিতির ভোটে তৃণমূলকে হারালো তৃণমূল। বিরোধীদের সঙ্গে জোট করে পলাশডাঙ্গা সমবায় সমিতিতে ক্ষমতায় এলো তৃণমূলের একাংশ। জোটে রয়েছে বিজেপি, সিপিএম। 842 জন সদস্যরা মিলে নির্বাচিত করবেন 12 জনকে। গণনা শেষে 12 জন জয়ী প্রার্থীকে বেছে নেওয়ার ক্ষেত্রে মূল তৃণমূল প্রার্থীদের থেকে বিক্ষুব্ধ তৃণমূল, বিজেপি ও সিপিএম এর জয়ী প্রার্থীদের সংখ্যা বেশি হওয়ায় সকলে মিলে নতুন বোর্ড গঠন করে। কারখানার মধ্যে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার শ্রমিকের দেহ। ডোমজুড়ে খুন চেয়ার তৈরির কারখানার শ্রমিক। আশঙ্কাজনক অবস্থা আরও একজনের। তাকে ভর্তি করা হয়েছে বেসরকারি হাসপাতালে। মৃতের নাম জগজিৎ আনসারি। গত দিন 10-12 আগে বাঁকুড়া নিউ মন্ডল পাড়ার একটি চেয়ার তৈরির কারখানায় কাজে যোগ দেন ঝাড়খণ্ডের 2 শ্রমিক। সকালবেলা অন্যান্য শ্রমিকরা দেখতে পান কারখানার মধ্যে হাত পা বাঁধা অবস্থায় রক্তাক্ত জগজিৎ আনসারিকে। বছর 7 থেকে 2 শ্রমিকের মধ্যে খুনোখুনির ঘটনা, এমনটাই অনুমান পুলিশের। হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার শ্রমিকের দেহ। একজনের মৃত্যু হয়েছে। কারখানার মধ্যেই হাত পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে ওই শ্রমিককে। ডোমজুড়ে খুন চেয়ার তৈরির কারখানার শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় আরও এক শ্রমিক। তাকে ভর্তি করা হয়েছে বেসরকারি হাসপাতালে। মৃতের নাম জগজিৎ আনসারি। দিন 10-12 আগে বাঁকুড়া নিউ মন্ডল পাড়া একটি চেয়ার তৈরির কারখানায় কাজে যোগ দেন ঝাড়খণ্ডের ওই 2 শ্রমিক। জগন্নাথ সামন্ত প্রতিনিধি কি বলছেন জেনে নেব। জগন্নাথ, পুলিশ কি বলছে, পাশাপাশি কারখানা কর্তৃপক্ষের কি বক্তব্য? দেখো, কারখানার যে শ্রমিকরা, বাকি শ্রমিকরা সকালে যখন কাজে আসে
সেই সময় দেখতে পায় যে হাত পা বাঁধা অবস্থায় এক শ্রমিক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, পাশাপাশি আরেকজন গুরুতর আহত অবস্থায় পড়ে রয়েছে। দেখে পেয়ে ওখানকার বাগড়া থানার পুলিশ এবং ডোমজুর থানার পুলিশকে খবর দেওয়া, বাগড়া ফাঁড়ির পুলিশ এসে তদন্তে নেমেছে। ডোমজুর থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। ঘটনা যেটা জানা যাচ্ছে যে দুই শ্রমিকের মধ্যে মারামারি করে একে অপরকে কোপানোর জন্য এই ঘটনা ঘটেছে, না এর পেছনে অন্য কোনো রহস্য আছে, অর্থাৎ অন্য কেউ এসে এই দুজনকে মেরে এখান থেকে চম্পট দিয়েছে, সেটা নিয়ে পুলিশ এখন দ্বন্দ্বে রয়েছে। তবে বেশ কাহিনী শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করছে। শ্রমিকরা যেটা জানাচ্ছে যে দুজনের মধ্যে বচসা, এবং বচসার পরে এই ঘটনা, রাত্রির বেলায় কাজ করছিল নাইটে, সেই সময় এই ঘটনা ঘটেছে এবং সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যাচ্ছে না কি ঘটনা ঘটেছে। বাগড়ার নিউ মন্ডল পাড়ার একটি চেয়ার তৈরি কারখানা, সেই কারখানায় কাজ করছিল এই দুই শ্রমিক। ঝাড়খণ্ড থেকে এই শ্রমিক দুজন এসেছিল এবং এখনো পর্যন্ত পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে ডোমজুর থানার পুলিশ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে কারখানা অন্যান্য শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে, তবে এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি জগন্নাথ সামন্তর সঙ্গে। আসবো অন্য খবরে। আগামীকাল সংসদে বাজেট পেশের আগে প্রধানমন্ত্রীর ভাষণ, বাজেটের আগে অর্থনৈতিক সমীক্ষা পেশ। বিকশিত ভারতের লক্ষ্যে এই বাজেট, কি বলেছেন শোনাবো। मैं मां लक्ष्मी से प्रार्थना करता हूं कि देश के हर गरीब एवं मध्यम वर्ग समुदाय पर मां लक्ष्मी की विशेष कृपा रहे कि 2047 जब आजादी के 100 साल होंगे, विकसित भारत का जो संकल्प देश ने लिया है, यह बजट सत्र, ये बजट एक नया विश्वास पैदा करेगा, नई ऊर्जा देगा। शायद 2014 से लेकर अब तक शायद ये पहला पार्लियामेंट का सत्र है कि जिसके एक दो दिन पहले कोई विदेशी चिंगारी नहीं प्रगटी है। विदेश में से आग लगाने की कोशिश नहीं हुई है। 10 साल से 14 से देख रहा हूं, हर सत्र के पहले शरारत करने के लिए लोग तैयार बैठते थे, और यहां उसको हवा देने वालों की कोई कमी नहीं है। ये पहला सत्र मैं पिछले 10 साल के बाद देख रहा हूं कि जिसमें किसी भी विदेशी कोने से कोई चिंगारी नहीं हुई। साथियों, बहुत बहुत धन्यवाद। আরো বারো আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।